প্রতিটা মানুষের মধ্যেই রাগ, লোভ, যৌন কামনা এই ধরনের কিছু না কিছু নেগেটিভ বিষয় তো থাকেই, কারো কম কারো বা বেশি। কিন্তু কেমন হয় যদি কেউ আপনার অনিচ্ছায় আপনার ভিতরে ঢুকেই সেই ইমোশনগুলোকে হাজার গুণে বাড়িয়ে দেয়, যার ফলে আপনি হয়ে ওঠেন এমন রাক্ষস যে তার ইচ্ছেগুলো পূরণ করার জন্য এতটাও হিংস্র হয়ে উঠতে পারে তা কল্পনার বাইরে। আজকের মুভির কনসেপ্ট কিছুটা এরকমেরই, কিভাবে সাদাসিধে একটা গ্রাম হঠাৎই কিভাবে সবাই একজন একজনের রক্তের লালসা হয়ে ওঠে। এই কাহিনী এত পরিমাণের মিস্ট্রি, এত পরিমাণের টুইস্ট দিয়ে ভরা যা আপনি কল্পনা করতে পারবেন না। বলছি সদ্য মুক্তি পাওয়া তেলেগু মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি শাম্বালা এর কথা। মুভির শুরুতে আমাদের একটা ব্যাক স্টোরি দেখানো হয়। কত হাজার হাজার বছর আগে অন্ধাকাসুর নামের একটা অসুর জন্ম নিয়েছিল, যে অসুরের জন্মের পর সে সব জায়গাতে তাণ্ডব চালাতে শুরু করে। পৃথিবী, আসমান, জমিন সব জায়গাতেই। সকল দেবগণ মিলেও এই অসুরের কিছু করতে পারছিল না। এই অসুর মানুষ, রাজ্য সব কিছু ধ্বংস করতে থাকে। এক পর্যায়ে সকল মানুষ এবং দেবতা মিলে শিবজির প্রার্থনা করতে শুরু করে। শিবজিও তাদের সকলের দিকে তাকিয়ে ওই অসুরের সাথে ফাইট করতে শুরু করে। অসুর এবং তার মধ্যে জবরদস্ত একটা ফাইট হয়, যার এক পর্যায়ে গিয়ে শিবজি এই অসুরকে মেরে ফেলে। আর এই অন্ধাকাসুর অসুরের বধের পর থেকেই এই কাহিনীর শুরু। সিন সোজা 1980 সাল। এই সাল অনুযায়ী মুভির টাইমলাইন মাথায় রাখবেন। তো 1980 সালের এক রাতে আমরা দেখি আকাশ থেকে আজব রকমের একটা উল্কাপিণ্ড শাম্বালা নামের একটা গ্রামের মধ্যে এসে পড়ছে। এখন 1980 সালের জমানা, টেকনোলজিও তেমন একটা উন্নত হয়নি। এখন গ্রামবাসীদের কথা বলতে গেলে এরা রেডিও ছাড়া তেমন একটা কিছু জানেই না। মানে ওইরকম একটা টেকনোলজি থেকে দূরে থাকা গ্রাম এই শাম্বালা। আর এখানে ওই উল্কাটা পড়ার পর থেকেই দেখা যায় কোনো একটা অদ্ভুত শক্তি এই শাম্বালা গ্রামের মধ্যে প্রবেশ করেছে। যাই হোক, একটু পরে আমরা গ্রামের রামুলু নামের এই লোকটাকে দেখতে পাই, যে কিনা রাতে তার গরু থেকে দুধ নিতে এসেছে, কারণ কাল সকালে সেগুলো সাপ্লাই করতে হবে। এইখানে আসার সময় রামুলুর মনে হয় যেন তার আশেপাশে কেউ আছে, কিন্তু এদিক সেদিক অনেক তাকানোর পরও সে কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু এইখানেই আমরা দেখতে পাই রামুলুর পিছনে আজব রকমের কিছুর একটা ছায়া দাঁড়িয়ে আছে। হয়তো গরুটাও সে ছায়াটাকে দেখতে পাচ্ছিল, যার জন্য সে অনেক চিৎকার করছিল। রামুলু তো বুঝতে পারছে না যে তার গরু তাকে দেখে কেন এত ডাকাডাকি করছে। এমনকি ভয়ে অনেকক্ষণ ধরে সে কোনো দুধই দেয় না। এরই সাথে এখানে অনেক জোরে একটা হাওয়া এসে রামুলুকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দেয়। কিছু মিনিট ধরে তো রামুলু কিছু বুঝে উঠতে পারে না। তার একটু পর উঠে গরুকে ধরে তার থেকে দুধ নিয়ে সেগুলো সোজা হাটে নিয়ে চলে যায়। এখানে গ্রামের সবাই যারা যারা গরু পালন করে তারা সবাই আসলে গ্রামের একটা নির্দিষ্ট লোককে তাদের দুধগুলো নিয়ে এসে বিক্রি করে। এখানে যখন রামুলুর সিরিয়াল আসে, যখন সে লোকটাকে নিয়ে গিয়ে তার দুধের পাত্রটা দেয়, তখন এখানে বালতির ভিতরে দেখে লোকটার চোখ একেবারে কপালে উঠে যায়। কারণ বালতির ভিতরে কোনো দুধ ছিল না, বরঞ্চ বালতি ভর্তি রক্ত। এই দৃশ্য দেখে সেখানে সবাই অনেক ভয় পেয়ে যায়। সিন এইখানে কাট হয়ে শহরের দিকে কিছু সায়েন্টিস্টদের উপর নিয়ে যায়। মূলত এই সায়েন্টিস্টগুলো অনেকদিন ধরেই তাদের পৃথিবীতে নেমে আসা সেই উল্কাটাকে অবজার্ভ করছিল, অর্থাৎ সেটার পিছনে রিসার্চ করছিল। আর তারা এটাও জেনে গেছে সেই উল্কাটা আসলে এরকম শাম্বালা নামের একটা গ্রামে গিয়ে পড়েছে। আর এই উল্কাও বাকি উল্কার তুলনায় অনেক ডিফারেন্ট। তবে তারা এটা জানে না এই উল্কায় ওই গ্রামে পড়ার পর সেখানে কি লোকসান হয়েছে আর কি চেঞ্জ এসেছে। অবশ্যই এটা তারা ফিজিক্যালি টেস্ট করার পরে জানতে পারবে। অবশ্য এই সায়েন্টিস্টগুলোর টিমের সব মেম্বাররাই ওই গ্রামে গিয়ে এইসব রিসার্চ করতে চাচ্ছিল না, কারণ একে তো ওই গ্রামের লোকজন টেকনোলজি থেকে অনেক দূরে আছে। উপর থেকে গ্রামে গিয়ে গ্রামের লোকদেরকে সায়েন্স বোঝানো সেটা পাগলা গরুর সামনে পুঙ্গি বাজানোর মতো অবস্থা। এটা শুনে তাদের মেইন যে আছে সে বলে, তোমাদের কাউকে যেতে হবে না, আমি আমার প্রিয় সাহসী বিক্রমকে সেইখানে পাঠাবো। এটা শুনে বাকিরা বলে, কি আপনি ওই বিক্রমকে সেখানে পাঠাবেন? সে তো গ্রামের লোকের থেকেও মূর্খ। আসলে বিক্রম ছিল সবার থেকে আলাদা। গড উপরওয়ালা এগুলোর উপর সে একদমই বিশ্বাসী না। সে বিশ্বাস করে তো শুধুমাত্র সায়েন্সের উপরেই। তো পরবর্তী সিনে আমাদের সেই বিক্রমকে দেখানো হয়। বিক্রম ছিল অনাথ একটা ছেলে, পৃথিবীতে তার আপন বলতে কেউই নেই। যাই হোক, চিপের অর্ডার পাওয়ার পর সে ওই গ্রাম শাম্বালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই ট্যাক্সিওয়ালা লোকটা বিক্রমকে পিক আপ করতে আসে। এখন এই ট্যাক্সিওয়ালা ছিল অনেকটাই ধার্মিক একজন লোক। সবসময় এই ট্যাক্সি করে কোথাও যাওয়ার আগে তার ট্যাক্সিটাকে আগে একটু স্টার্ট করে সামনের দিকে নিয়ে যায়। অর্থাৎ এটা তার একটা অন্ধবিশ্বাস আর কি। যে কোনো জার্নি স্টার্ট করার আগে সামনের দিকে 2 কদম বাড়ানো উচিত, এরকমটা সে মনে করে। বিক্রম বলে, আরে সামনে গাছ আছে দেখছো না, ট্যাক্সি গাছে মেরে দিবে নাকি?
এই বিক্রমকে ওইটাই বলে যে স্যার কোনো জার্নি স্টার্ট করার আগে 2 কদম সামনে যাওয়া উচিত। বিক্রম বলে, কিন্তু পৃথিবী তো গোল, কিভাবে বুঝলে যে তুমি 2 কদমগুলো সামনে দিয়েছ? ট্যাক্সিওয়ালাও বলে, স্যার অত সব আমি বুঝি না, আমার চোখ সামনের দিকে দেখছে মানেই আমি সামনের দিকে যাচ্ছি, ব্যাস। বিক্রম এর সাথে তেমন একটা আর তর্কে জড়ায় না। এভাবে তারা তাদের জার্নি স্টার্ট করে শামবালা গ্রামের উদ্দেশ্যে। একটু পর গ্রামের বর্ডারে আসার পর বিক্রম যখন ট্যাক্সি থেকে নামে তখন ট্যাক্সি ভাড়া দিতে গিয়ে বিক্রম বাম হাতে টাকা দিচ্ছিল। এটা দেখেও ট্যাক্সিওয়ালা বলে ওঠে, স্যার ডান হাতে দিন, ডান হাতে দেওয়াটাই ভালো। এটা শুনে বিক্রম কী করে, তার ডান হাতে অল্প টাকা রাখে আর বাম হাতে রাখে এর চেয়েও বেশি টাকা। এরপর বলতে শুরু করে, মনে করো কারো ডান হাতটা নেই, তখন তার কাছ থেকে কিভাবে নিবে, সে যদি বাম হাতে দেয়? ট্যাক্সিওয়ালা বলে, আরে স্যার আপনার অত লজিক দেখার আমার সময় নেই, দিন, ডান হাতে যাই আছে তাই নিয়ে চলে যাচ্ছে আমি। হে বলে সে অল্প টাকাগুলো নিয়ে সেইখান থেকে চলে যায়। যাই হোক, বিক্রমকে শামবালা গ্রামে ওয়েলকাম করার জন্য সরকারি তরফ থেকে এইখানে একজন পুলিশ কনস্টেবল হারমান্তু নামের এই লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হারমান্তু বিক্রমকে ওয়েলকাম করে নেয়। এরপর তাকে সাইকেলে করে ওই উল্কাটা যেখানে পড়েছিল সেইখানে নিয়ে যেতে শুরু করে। যেতে যেতে হারমান্তু বিক্রমকে বলছে, স্যার সব গ্রামবাসীরা সেই উল্কাটাকে শয়তানের পাথর নামে আখ্যা দিয়েছে, এটাকে তারা ওই নামে ডাকে। জানি না স্যার এই শয়তানি পাথরটা কোত্থেকে এলো, সকাল সকালে একটা লোক খেতে হাগু করতে গিয়ে এটাকে দেখে শয়তানি পাথর বলে নাম দিয়ে দেয়, ব্যাস ওই থেকে গ্রামের সবাই পাথরটাকে এই নামে চেনে। বিক্রম এইসব কথাবার্তাগুলো শুনে হাসছিল, বলছিল, আজব তো, কখনো তোমরা পাথরকে ভগবান বলো, আবার কখনো শয়তানের পাথর, কি আজব ব্যাপার। অন্যদিকে আমরা গ্রামের সারপঞ্চ এবং গ্রামের পণ্ডিতকে দেখতে পাই। তারা এবং গ্রামের সব লোকজন মিলে রামুলুর ঘরে এসেছে। মূলত এই ঘটনাটা পুরো গ্রামে জানাজানি হয়ে গেছে যে রামুলুর গরু দুধের বদলে রক্ত দিয়েছে। এখন এই স্বামী বলছে এই সব কিছু ওই শয়তানি পাথরটার কারণে হচ্ছে। যদি আমরা এসব ঘটনা এভাবে নজরআন্দাজ করে দিই তাহলে পুরো গ্রাম বরবাদ হয়ে যাবে, কিন্তু এখন আমাদের এই গরুটাকে বলি দিতে হবে। সারপঞ্চ অবশ্য বলছিল যে এইভাবে গরুটাকে মেরে দিলে তো পাপ হবে। স্বামী বলে, কিছু করার নেই, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, এই গরু চেয়ে আমার কাছে আমাদের গ্রামের জন্য চিন্তা বেশি। তাছাড়াও বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এটাই বলা হয়েছে যে কোনো কিছুর খারাপ শক্তি জীবজন্তুর মধ্য দিয়ে আসে, তাই এই কাজটা আমাদের করতে হবে, এই গরুটাকে বলে দিতেই হবে। তোমরা সবাই এটার ব্যবস্থা করো, আমি ও শয়তানি পাথরের সেখানে গিয়ে পুজোর ব্যবস্থা করছি। এখন রামুলুর বউ সব শুনে সারপঞ্চকে বলছিল যে দয়া করে গরুটাকে মারবেন না, হয়তো সে উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছে যার জন্য এরকমটা হচ্ছে। এদিকে রামুলুকে দেখা যাচ্ছে তার বিহেভিয়ার কেমন যেন আজব রকমের হয়ে যাচ্ছিল। তার বউকে সে থাপ্পড় মেরে চুপ করিয়ে দেয়। এরপর সারপঞ্চকে বলে যে মুখিয়াজি, আপনারা তো আমার গরুটাকে মেরে দিবেন, এখন এই গরুটা আমার সংসার চালানোর একমাত্র মাধ্যম ছিল, এর থেকে দুধ নিয়েই সেগুলো বিক্রি করে আমাদের সংসার চলে। সারপঞ্চ বলে, এই বিষয় নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমরা গ্রামের সবাই মিলে কিছু টাকা পয়সা এক জায়গায় করে তোমাকে নতুন একটা গরু কিনে দিব, ওইটা দিয়ে তুমি দুধ বিক্রি করতে পারবে। এখন আমাদের গ্রামের ভালোর জন্য তোমাকে গরুটাকে দিতে হবে। এরা এইসব নিয়ে কথাবার্তা বলছিল কি অন্যদিকে রামুলুর মা চুপি চুপি পিছনে গরুটার কাছে গিয়ে গরুটাকে ছেড়ে দেয়, বলে গ্রামের সবাই তোমাকে মেরে দিতে চায়, তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার বাচ্চার আমি খেয়াল রাখবো। এ বলে সে গরুটাকে ছেড়ে দিলে গরুটাও সেখান থেকে পালাতে শুরু করে। ওইখানে থাকা গ্রামের লোকগুলো এই বিষয়টা দেখে তারা গরুটাকে ধরার জন্য তার পিছনে লেগে পড়ে। এখন এই দিকে আমরা রামুলুর ঘাড়ে আজব রকমের কিছুর একটা সিম্বল দেখতে পাই, যেটা একটু একটু নড়াচড়াও করছিল। আর এই সিম্বলটার কারণেই রামুলুর বিহেভিয়ার কেমন যেন আজব রকমের হচ্ছিল, অর্থাৎ অনেকটা অ্যাগ্রেসিভ। অন্যদিকে বিক্রম এবং কনস্টেবল হারমন্তু যখন ওই উল্কাটার কাছে যাচ্ছিল তখনই বিক্রমের কানে এখানে কারো পায়ের নুপুরের শব্দ আসতে শুরু করে। অবশ্য বিষয়টা হারমন্তুকে বললে হারমন্তু বলে, কই স্যার, আমি তো এরকম কিছু শুনতে পাচ্ছি না। ঠিক ও সময় আবার রামুলুর গরুটা হুট করে তাদের সামনে চলে আসে, এতে করে তারা সাইকেল থেকে পড়েও যায়। বিক্রম দেখে গ্রামের সব লোকজন এই গরুটার পিছনে লেগে আছে। হারমন্তু এদের থেকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তোমরা সবাই গরুর পিছনে কেন লেগে আছো? একজন বলে, স্বামীজি বলেছে গরুটার উপর খারাপ কিছু ছায়া পড়েছে, গরুটাকে বলি দিতে হবে। বিক্রম এ বিষয়ে হারমন্তুকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, এরা গাইটাকে মারতে কেন চাচ্ছে? হারমন্তু বলে, স্যার এই গাইটা কিছুদিন যাবৎ দুধের বদলে রক্ত দিচ্ছে, গ্রামের সবার ধারণা ওই শয়তানি পাথরের ফলেই গরুটার মধ্যে খারাপ কিছুর ছায়া প্রবেশ করেছে, এজন্যই হয়তো তারা এটাকে বলি দিতে চায়। এটা শুনে বিক্রমের বিষয়টা একদমই ভালো লাগে না। সে গরুটাকে বাঁচানোর জন্য সেও তাদের পিছন পিছন যেতে শুরু করে। এমনকি এই জায়গায় এসে
সে গ্রামের এই লোকগুলোর সাথে ফাইট করে গরুটাকে বাঁচিয়েও নেয়। অন্যদিকে তো ওই স্বামীজি এবং গ্রামের আরও কিছু লোক মিলে ওই শয়তানি পাথরের সেখানে এসে তারা অলরেডি তাদের পুজো শুরু করে দিয়েছে। এখন অপেক্ষা করছে গরুটাকে এখানে নিয়ে এসে বলি দেওয়ার। ওই সময় বিক্রমও ওই লোকগুলোকে এবং গরুটাকে নিয়ে এখানে আসে। কনস্টেবল হারমন্ত সারপাঞ্চকে বিক্রমের ব্যাপারে জানায় যে এরকম সে একজন সরকারি অফিসার, শহর থেকে এখানে এই পাথরটাকে পরীক্ষা করতে এসেছে। সারপাঞ্চ বিক্রমকে বলে, আপনি আমার এই লোকগুলোকে মারধর কেন করেছেন? বিক্রমও বলে তারা ওই গরুটাকে মারতে যাচ্ছিল, আর তাছাড়াও আকাশ থেকে একটা উল্কা এখানে এসে পড়ল, তাই একটু আধটু রেডিয়েশন তো হবেই, হয়তো ওই রেডিয়েশনের ফলেই গরুটার দুধের বোতলে রক্ত দিচ্ছে। তাই আপনারা গরুটার চিকিৎসা না করিয়ে তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে তাকে বলি দেওয়া, হত্যা করা, এইসব তো একদমই মূর্খতার পরিচয়। বোকামি ছাড়া আর কিছুই না। এখানে স্বামীজিও বিক্রমের সাথে কথার যুদ্ধ শুরু করে দেয়। বলে, বিজ্ঞানী স্যার, আপনি যে সায়েন্সের এই বড় বড় লেকচারগুলো দিচ্ছেন না, ওইগুলোর ব্যাপারে আমাদের গুরুজনেরা অলরেডি তার থেকে আগে বলে গেছে, তাই আমাদের শেখাতে হবে না কোনটা সঠিক আর কোনটা ভুল। এখন বিক্রমও তার পয়েন্ট অফ ভিউ থেকে এই স্বামীকে বোঝাতে শুরু করে। আর কথাবার্তা বলার পর সে ওই উল্কাটার কাছে যাচ্ছিল সেটাকে পরীক্ষা করে দেখতে। এখন এটা দেখে গ্রামের কিছু উগ্র লোকজন বিক্রমের উপর যায় ক্ষেপে। তারা তো বিক্রমকে মারার জন্য ছুটে আসতে শুরু করে। কনস্টেবল হারমন্ত সারপাঞ্চকে রিকোয়েস্ট করতে শুরু করে যে, স্যার, এদেরকে থামান, একজন সরকারি অফিসার শহর থেকে এসেছে, যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের গ্রামেরই বিপদ। এ যা করতে এসেছে করতে দিন না, দু একদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে চলে যাবে। এটা শুনে সারপাঞ্চও গ্রামের লোকগুলোকে শান্ত করায়, সবাইকে বলে দেয় ইনি যা করতে এসেছেন করতে দিন, কয়েকদিন পরে চলে যাবে, তারপর আমরা আমাদের ব্যবস্থা করব। এই বলে তো সারপাঞ্চ বিষয়টা এখানে সামাল দেয়। তবে সারপাঞ্চের ভালো নামের একটা ছেলে আছে যে হচ্ছে একটু গুন্ডা টাইপের, আর বিক্রম যে লোকগুলোকে মারল এগুলো এ ভালোরই লোক, তাই ভালো তো বিক্রমের উপর ক্ষেপে আছে। সোজাসুজি বিক্রমকে হুমকি দিয়ে দেয়, আমার লোকের গায়ে হাত তুলে একদমই ঠিক করিসনি, তোকে তো সময় বুঝে দেখে নিব। যাই হোক, পরবর্তী সিনে দেখা যায় বিক্রম এই উল্কাটার পাশে সেখানেই একটা তাঁবু টাঙিয়ে ওইখানে তার থাকার ব্যবস্থা করে, অর্থাৎ এখানে পাথরটার পাশে থেকেই সেটার পরীক্ষা নিরীক্ষা করবে, তার কাজ চালাবে। এরই সাথে ওই গরুটাকেও সে তার কাছে রেখেছে। এরপর বিক্রম একটা মেশিন বের করে ওই পাথরটার কাছে যায়, অর্থাৎ তার মতো করে পরীক্ষা করছিল। এরই সাথে অলরেডি সে একজন ডক্টরকে খবর দিয়েছে এসে গরুটাকে একটু ট্রিটমেন্ট করার জন্য। ডক্টরটা পৌঁছেছে, তারা মিলে গরুটাকে ট্রিটমেন্ট করতে শুরু করে। ডক্টরও চেক আপ করে কিছু ওষুধ লিখে দিয়ে তার মতো করে চলে যায়। এর একটু পরে দেখা যায় অপরূপ সুন্দর একটা মেয়ে এখানে বিক্রমের কাছে আসছে। মেয়েটা এসেই বিক্রমকে তার পরিচয় দেয়, তার নাম দেবী, গ্রামের একজন পণ্ডিতের মেয়ে। আপনি তো দেখি অনেক সাহসী, কেউ ভয়ে এই পাথরটার কাছে আসে না, আর আপনি এখানে এসে মারপিট করছেন, আবার এর পাশে থাকার ব্যবস্থাও করেছেন, আপনার কি ভয় লাগে না? বিক্রমও তার মতো করে জবাব দেয়, এটা তো শুধু আকাশ থেকে পড়া একটা উল্কাপিণ্ড, আর কিছুই না। ও যে স্বামীজি আছে না, উল্টাপাল্টা বলে গ্রামের লোকদের ভয় দেখাচ্ছে, ওইরকম খারাপ কিছু ছায়াটায় এখানে নেই। দেবী বলে, তাহলে আপনি কি গডের উপর বিশ্বাস করেন না? বিক্রম বলে, আমি একজন সায়েন্টিস্ট, যেটার উপযুক্ত প্রমাণ আমার চোখের সামনে থাকবে আমি ওইটার উপরে বিশ্বাসী। হ্যাঁ, যদি তোমরা বলতে গ্রামে এলিয়েন আছে তাইলে আমি ওটার উপর বিশ্বাস করে নিতাম, এখন এই ভূত প্রেত খারাপ ছায়াটায়া এগুলোর উপর আমি বিশ্বাসী না। দেবী বলে, ঠিক আছে, আচ্ছা তার মানে কি তুমি এলিয়েন নিজের চোখে দেখেছ, তাই তো? বিক্রম বলে, নিজের চোখে তো দেখিনি, তবে তাদের উপর রিসার্চ করছি, আর রিসার্চে বেরিয়ে এসেছে তাদের থাকার চান্স অনেকটাই। এটা শুনে দেবী বলে, সেম, আমরাও এইরকমই, গডকে নিজের চোখে দেখিনি তো ঠিক, তবে মন থেকে আমরা এটা বিশ্বাস করি ভালো খারাপ অবশ্যই রয়েছে। এইভাবে দেবী বিক্রমকে অনেক এক্সাম্পল দেয়, যেগুলো শুনে বিক্রম এইটুক বুঝতে পারে পুরো গ্রামের মধ্যে একজন মেয়েই একটু বুদ্ধিমান আছে, কথাবার্তাও বলে অনেক লজিক দিয়ে। সিন শিফট হয়ে যায় রাতে রামুলুর উপর। রামুলুরা খেতে বসেছিল, কিন্তু এখানে রামুলুর খাওয়া দাওয়া দেখে তার বউ এবং তার মায়ের চোখ তো একেবারে কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। রামুলু একাই পুরো বাসার সব খাবার খেয়ে নিচ্ছিল, আর খাচ্ছিল এমন আজবভাবে যেটা দেখে ভয় পাওয়া তো স্বাভাবিকই। এইভাবে সব কিছু খাওয়ার পর অল্প কিছু খাবার নিয়ে রামুলু ওই গরুর বাচ্চাটার কাছে যায় এগুলো তাকে দেওয়ার জন্য। তখনই এখানে পানিতে রামুলু তার নিজের চেহারাটা দেখে আটকে ওঠে, কারণ তার চেহারাটা তার ছিল না, একটা শয়তানের চেহারা ছিল। ভয়ে রামুলু থক হয়ে যায় যে এটা কার চেহারা দেখলাম। অন্যদিকে আমরা বিক্রম এবং কনস্টেবল হারমন্তুকে দেখি। হারমন্তু বিক্রমের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে, কারণ বিক্রম গ্রামের নতুন একজন মানুষ, একা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে করবে।
হারমন্তুর ছোট্ট একটা মেয়ে আছে যার নাম হচ্ছে চিত্রা। চিত্রার দিমাগে হালত তেমন একটা ঠিক না, অর্থাৎ বাকি আর 10 বাচ্চার থেকে সে একদমই আলাদা। গ্রামের সবাই তো তাকে পাগলই বলে, কেউই তার সাথে খেলে না, তার সাথে মিশে না। তবে সব বাচ্চার থেকে সে অনেকটা ইন্টেলিজেন্ট। চিত্রার জন্মের পর যখন সে একটু বড় হয় তখনই তার মা এটা বুঝতে পারে সে অন্য বাচ্চাদের থেকে আলাদা। তার মা তাকে অনেক ডক্টর দেখিয়েছিল, অনেক ওষুধপত্র খাইয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আর এভাবে হতাশায় টেনশন একদিন তার মা মারা যায়। আর তার মায়ের মৃত্যুর পর থেকে আমি তার সব কিছু। হারমন্তু এভাবে বিক্রমকে সব কিছু খুলে বলে। আর চিত্রার ব্যাপারে শোনার পর বিক্রমের তার জন্য অনেক মায়া হয়। তার পাশে গিয়ে বসে বলতে শুরু করে যে, চিত্রা, আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখছ? চিত্রা বলে, ও যে আকাশে যে তারাটা দেখা যাচ্ছে, বাবা বলেছে সেটা আমার মা। এটা শুনে বিক্রমও এর পাশে থাকা অন্য আরেকটা তারার দিকে দেখিয়ে বলে, আর ওইটা আমার মা। এইভাবে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বিক্রম চিত্রার সাথে গল্প করতে শুরু করে, তার সাথে কথা বলে, যেটা চিত্রার অনেক ভালো লাগে। যাই হোক, পরবর্তী দিন যখন বিক্রম তার তাঁবুতে ঘুমাচ্ছিল তখনই সেইখানে ওই পায়ের নপুরের শব্দটা আবার শুনতে পায়। হুট করে সে ঘুম থেকে জেগে ওঠে আর বাইরে আসতে দেখে এখানে রামুলু এসেছিল তার সেই গরুটাকে নিয়ে যাওয়ার জন্য। বিক্রম কোনোভাবেই রামুলুকে গরুটাকে নিয়ে যেতে দিচ্ছে না, কারণ সে জানে এরা এটাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে। এভাবে বাধা দেওয়াতে দুজনের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। এখন রামুলুর ভিতরে তো আলগা কিছুর একটা শক্তি ঢুকে গেছিল, যার কারণে সে বিক্রমকে একেবারে তুলে তুলে মারছে। বিক্রম তার সামনে দাঁড়াতে পারছে না। এক পর্যায়ে তো রামুলু বিক্রমকে পানিতে চুবিয়ে জানে মারতে যাচ্ছিল কি, তখনই গরুর গলায় থাকা ঘন্টির আওয়াজ শুনে রামুলুর কি জানি হয়ে যায়। সে পাগলের মতো করতে শুরু করে আর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এর একটু পরেই ওই দেবী নামের মেয়েটা আবারও বিক্রমের কাছে আসে। ওই উল্কাটার পাশেই নিচে জমিন থেকে কিছুর একটা ধোঁয়া বের হচ্ছিল। দেবী বিক্রমকে সেটা দেখিয়ে দেয়। ঘটনা হচ্ছে, এই উল্কাটার একটা টুকরা এখানে পড়ার ফলে জমিনে একটা ছিদ্র হয়ে গেছে। এখন সেই ছিদ্র দিয়েই ধোঁয়াটা বের হচ্ছিল। এর একটু পর যখন আবার সেখানে হারমন্তু আসছিল তখন হারমন্তুকে দেখে দেবী তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ে, বলে, এ যদি আমায় দেখে নেই তাহলে আমার বাবাকে গিয়ে বলে দিবে। এদিকে হারমন্তু বিক্রমকে এসে বলছে, আজ সকাল থেকে আমার মেয়ে চিত্রা আপনার ব্যাপারে বলছে যে আমাকে বিক্রম স্যারের কাছে নিয়ে চলো, বিক্রম স্যারের কাছে যাব। বিক্রমও বলে, ঠিক আছে হারমন্তু, তুমি চিত্রাকে আমার কাছে রেখে যাও, আমি তার সাথে গল্প করব, গ্রাম ঘুরে ঘুরে দেখব। হারমন্তু কথা মতো এইটাই করে। এরপর বিক্রম, চিত্রা, দেবী তারা তিনজনে একসাথে অনেক গল্প করে, এদিক সেদিক গ্রামে ঘুরে ঘুরে সব কিছু দেখে। তিনজন অনেক সুন্দর একটা সময় পার করে। এরপর সিন শিফট হয়ে যায় রাতে। বিক্রম কিছু লোকদেরকে এখানে নিয়ে এসেছে, মূলত যে জায়গা থেকে সকালে ধোঁয়া বের হচ্ছিল ও জায়গাটা খুঁড়ে দেখবে। কথা মতো যখন ওই জায়গা বরাবর মাটি খুঁড়তে শুরু করা হয় তখন একটু পর ওইখান দিয়ে আবারও সেই ধোঁয়াগুলো বের হতে শুরু করে। এখন এই দৃশ্য দেখে মাটি খোঁড়া লোকগুলো তো ভয় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বিক্রম হার মানে না, সে নিজেই মাটিগুলো খুঁড়তে শুরু করে। অন্যদিকে আমরা রামুলুকে দেখি, যে কিনা একটা মদের দোকানে এসে অনেক পরিমাণে মদ খাচ্ছিল। নেশার ঘুরে ওইখানের কিছু লোক রামুলুর সাথে একটু মজা করতে শুরু করে, বলে, দেখো দেখো, নিজের গরুকে নিজে নিয়ে আসতে গিয়ে মার খেয়ে এসেছে, আবার এখানে বসে বসে মদও খাচ্ছে। তোমার বউয়ের সাথেও কি তুমি এটাই করবে? যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে তাকে আর আনবে না, এমন হলে তাকে আমাদের কাছে দিয়ে দাও। এইসব শুনে রামুলুর এত পরিমাণে রাগ উঠে যায়, ওইখানে থাকা লোকগুলোকে একজন একজনকে ধরে এমনই ভয়ানকভাবে মারতে শুরু করে যা বলার মতো না, একেবারে সবাইকে জানে শেষ করে দেয়। আর এভাবে সবাইকে মারার পর ওইখানে পাশেই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে রামুলু তার কাছে গিয়ে তাকে শান্ত করতে শুরু করে। অন্যদিকে বিক্রমকে দেখা যায় যে কিনা ও জায়গা বরাবর মাটি খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে সেখানে একটা গর্তের মধ্যে পড়ে যায়, অর্থাৎ মাটিগুলো সরাতেই সেখানে নিচে দেখা যায় অনেক পুরনো একটা গর্ত তৈরি করা। ওটার মধ্যে বিক্রম পড়ে গেছে। এটা অনেক প্রাচীন একটা গুহা ছিল। বিক্রম একদম ভালো মতো গুহাটার তল্লাশি নিতে শুরু করে। অন্যদিকে সকাল হতে দেখা যায় পুলিশ এবং গ্রামের সব লোকজন মিলে ওই মদের দোকানে সেখানে এসে জড়ো হয়েছে, কারণ এখানে কাল রাতে রামুলু যেই হত্যাকাণ্ডটা চালিয়েছে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়েছে। পুলিশরা এদিক সেদিক তল্লাশি নিতেই পাশে একটা ক্ষেতের মধ্যে তারা কৃষ্ণা নামের এই লোকটাকে খুঁজে পায়, যার হাতে একটা বাচ্চা ছিল। কৃষ্ণা এই ছেলেটাও ছিল একটু ঢিলা টাইপের। পুলিশরা যখন তার কাছ থেকে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে, এইভাবে এইসব কে করেছে, তখন কৃষ্ণাও তাদের যা হয়েছে সব কিছু বলতে শুরু করে। ওই রামুলু এখানে সবাইকে মেরে এই বাচ্চাটাকে এসে শান্ত করছিল। ওই সময় বাচ্চাটার মাসে এখানে আসে, রামুলুকে দেখে বলে, আরে রামুলু ভাইয়া, যে আপনি কবে আসলেন, আপনার মা কেমন আছে? মহিলা রামুলুর থেকে এসব জিজ্ঞাসা করছিল,
কিন্তু রামুলু তো পুরাই শয়তান হয়ে উঠেছিল। এই মহিলাটাকে গলা টিপে ধরে সেখানে শেষ করে দেয়। তখন কৃষ্ণা ওইখানে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। যখন কৃষ্ণার মনে হয় এই বাচ্চাটারও বিপদ, তাই সুযোগ বুঝে কৃষ্ণা পিছন থেকে এসে বাচ্চাটাকে নিয়ে সেখানে লুকিয়ে পড়ে। এইখানে আমরা একটা বিষয় দেখতে পাই। রামুলুর ঘাড়ে যে আজব রকমের সিম্বলটা দেখেছিলাম না আমরা, এদের সবাইকে মারার পর ওইটা দিয়ে যে শয়তানি শক্তিটা তার ভিতরে ঢুকেছিল ওইটা বের হতে শুরু করে। আর এটা বের হতেই রামুলু এখানে নিজেও নিজের মাথা নিজে পাথরে মারতে মারতে নিজেকে শেষ করে দেয়। এসব শুনে গ্রামের সবাই তো একদম হতবাক। সবাই মনে করতে শুরু করে এসবের একমাত্র কারণ ওই শয়তানি পাথরটাই। এত কিছু আজ হতো না যদি আমরা ওই দিন পুজোটা করতে পারতাম। ওই বিজ্ঞানী বিক্রমের জন্য আজ এইসব হয়েছে। সে যদি না আসতো তাহলে এতক্ষণে সব সমাধান হয়ে যেত। এখন এক হয়তো তাকে শেষ করে দিতে হবে, না হয় এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। সারপাঞ্চ সবাইকে শান্ত করে বলে, তোমরা শান্ত হও, আমি তার সাথে কথা বলবো। সারপাঞ্চের বলাতে এসআই এবং কনস্টেবল হারমন্তু বিক্রমের কাছে আসে। এসে বিক্রমকে বলতে শুরু করে, আশা করি আপনার কাজ হয়ে গেছে, এবার আপনি চলে যেতে পারেন। কাল রাতে রামুলু যে ভয়ানক ঘটনাটা করেছে না, ৬ জনকে জানে শেষ করে দিয়েছে, এরই সাথে নিজেকেও। এখন এসব দেখে গ্রামের লোক তো আপনার উপর খেপেছে। এসব শুনে বিক্রম তো একদম অবাক, বলে, কালই রামুলু তো আমার কাছেও এসেছিল, আমাকেও ধরে অনেক মারধর করেছে। এই রিপোর্ট দেওয়ার জন্য একটু পর আমি তো আপনার কাছে যেতাম। তবে হ্যাঁ, এখন এখান থেকে যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। এ বলে বিক্রম এসআই এবং হারমন্তুকে ওই গুহাটার ভিতরে নিয়ে যায়, যেটা সে এখানে মাটি খুঁড়তেই নিচে পেয়েছিল। এইখানে গুহার ভিতরে একটা অনেক বছর পুরনো কারো কঙ্কাল রাখা। বিক্রম বলে, কালকে এখানে গর্ত করতেই এই গুহাটা বেরিয়ে এলো, আর এর ভিতরে ভালো মতো তল্লাশি নিতে আমি এই কঙ্কালটা খুঁজে পাই। এই কঙ্কালটা আমাদের এক্সামিনেশন করতে হবে, এটা শহরে আমাদের ল্যাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এটা খুঁজে বের করতে হবে এটা কত বছর পুরনো আর কার হতে পারে। এসআইও বিক্রমের কথা মতো রাজি হয়, কারণ বিক্রম বলে দিয়েছে এই কাজটা কমপ্লিট করার পরেই সে গ্রাম থেকে চলে যাবে, তার আগে না। অন্যদিকে আমরা ওই কৃষ্ণ নামের সেই ছেলেটাকে দেখতে পাই, অর্থাৎ যে কাল রাতে রামুলুর হাত থেকে বাচ্চাটিকে বাঁচিয়েছিল। বাচ্চাটির মা বাপ তার কেউই বেঁচে রইল না, তাই কৃষ্ণা বাচ্চাটিকে তার কাছে রেখে দিয়েছে। যখন সে বাচ্চাটিকে নিয়ে ক্ষেতের পাশ দিয়ে কোথাও যাচ্ছিল, তখনই সে এখানে একটা কুনাই সারপাঞ্চের ছেলে সেই ভালো আর এই গ্রামের একজন মিউজিক টিচার বাসান্তি, তারা কুনাই লুকিয়ে একজন একজনের সাথে রোম্যান্স করছে। এখানে ঘটনা হচ্ছে, এই কৃষ্ণা মনে মনে এই বাসান্তিকে পছন্দ করত। বাসান্তিকে কৃষ্ণার অনেক সুন্দর লাগত, কিন্তু এখন সে জানতে পারলো তার মনের মানুষে বাসান্তি অন্য আরেকজনের সাথে গুটুরগু করছে। বেচারা কৃষ্ণার মন ভেঙে যায়, চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে বিক্রমকে দেখা যায় দেবী নামের ওই মেয়েটা এসে বিক্রমকে এখানে আরও কিছুদিন থাকার জন্য বলছিল। বিক্রম বলে, আমার আর কি করার, আপনাদের গ্রামের লোকজনে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক ওই সময়ই এদিকে বাইরে দেখা যায় রামুলুর মা সেই গরুর বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে এসেছে। বিক্রম রামুলুর মাকে বলে, ভয়ের তেমন কিছু নেই, এর পেটে কিছু সমস্যা হয়েছে, এজন্য দুধের বদলে রক্ত বের হচ্ছিল। ডক্টর এসে ওষুধ দিয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। যাই হোক, এইভাবে পরবর্তী সিনে বিক্রম, এসআই হরমন্তু একজন পোস্টমর্টম ডক্টরের সাথে সে দেখা করে ও রামুলুদের বিষয়টা নিয়ে। এই ডক্টর এদের একটা শকিং বিষয় জানাতে শুরু করে, বলে, আমাদের মানুষের ভিতর অনেক রকমের নার্ভস আছে। এই নার্ভসগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে সুষুম্না নার্ভস, যেটা ঠিক আমাদের ঘাড়ের সেখানে রয়েছে, যার সরাসরি কানেকশন আমাদের ব্রেনের সাথে। এই সুষুম্না নাড়িটাকে বেশিরভাগ বড় বড় সন্ন্যাসীরা ইউজ করে থাকে তাদের সাধনা ধ্যান এসব পূরণ করতে। আবার কোনো কোনো সময় নিজের শরীর থেকে নিজের প্রাণকে আলাদা করার জন্য তারা এটা ইউজ করে থাকে। কিন্তু এত সহজেই সুষুম্না নার্ভটা অ্যাক্টিভেট হয় না, এর জন্য অনেক পরিমাণের মেডিটেশন, অনেক রকমের ইয়োগা করতে হয়। এখন এই রামুলুর ঘাড়ে দেখো, তার ঘাড়ে একটা ছিদ্র দেখা যাচ্ছে, যে ছিদ্র দিয়ে তার সুষুম্না নাড়িতে কিছু একটা প্রবেশ করানো হয়েছে, যার কারণে তার সুষুম্না নার্ভটা অ্যাক্টিভেট হয়। এর ফলে তার ভিতর অনেক রকমের ইমোশন কাজ করতে শুরু করে, তার ভিতরে নানা রকমের চেঞ্জেস দেখা দেয়। যেমনটা অনেক আগে থেকেই রামুল ছিল অনেক রাগী একজন মানুষ, তার উপর আবার তার এই সুষুম্না নার্ভটা অ্যাক্টিভেট হওয়ায় তার সে রাগ ইমোশনগুলো আরও 3 গুণ হয়ে যায়। তাই জন্যই তো সে কি করছিল, কাকে মারছিল, কেন মারছিল সে নিজেও জানে না। এমনকি রাগের মাথায় নিজের উপর থেকেও কন্ট্রোল হারিয়ে সে নিজেকেও শেষ করে দিয়েছে। আমাদের মেডিকেলি ভাষায় এটাই তাদের মৃত্যুর আসল কারণ। এখন বাকি গ্রামবাসীদের কথা অনুযায়ী যদি এটা কোনো নেগেটিভ এনার্জির কাজ হয়, তাহলে এই বিষয়ে আমি সঠিকটা বলতে পারবো না। পোস্টমর্টম ডক্টর বিক্রমদের এইসবই জানাই। এর পরবর্তী সিনে বিক্রম যখন আবারও গ্রামে ফিরে আসে, তখন এসে দেখে গ্রামের লোকেরা তার তাঁবুটা এবং তার অনেক জিনিসপত্র আগুনে পুড়িয়ে দিয়েছিল।
যার মধ্যে তার মায়ের একটা ফটোও ছিল। তার মায়ের ফটোটা আগুনে পুড়ে যাওয়ায় বিক্রম অনেক কষ্ট পায়। সাথে যারা এটা করেছে তাদের উপরেও তার অনেক রাগ হয়। রেগে মেগে বিক্রম সোজা সারপাঞ্জের কাছে এসে তার ছেলে ভালোকে ধরে মারধর করতে শুরু করে দেয়, কারণ বিক্রম জানে এটা ভালোরই কাজ। বিক্রম বলে, আমার মায়ের এটা একমাত্র ফটো ছিল আমার কাছে, তার শেষ নিশানিটুকু তোমরা আগুনে পুড়িয়ে দিয়েছ। আমি তো ভেবেছিলাম আমি এই গ্রাম থেকে চলে যাব, কিন্তু এখন আর যাব না। এসব কিছু যা শুরু হয়েছে এর শেষ দেখে এখান থেকে যাব। দেখি কার কত সাহস আমাকে এখান থেকে বের করবে। বিক্রমের থেকে এইসব শুনে সারপাঞ্চ তার ছেলেকে ধরে 2-4টা চড় থাপ্পড় লাগিয়ে দেয়। আসলে সারপাঞ্চ নিজেও জানে না যে তার ছেলে এরকম একটা কাজ করে এসেছে। এখান থেকে বিক্রম যখন হারমন্তুর সাথে তার বাসায় যায়, তখনই সেইখানে ওই দেবী নামের মেয়েটি এসে বিক্রমকে বলতে শুরু করে যে, বিক্রম জলদি আসো আমার সাথে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। মূলত এখানে একটা জায়গায় ওই কৃষ্ণা আজব রকম করে কিছু লাকড়ি নিয়ে নিজে নিজে এরকম করছিল, যেন সে তার নিজের কন্ট্রোলে নেই এমন অবস্থা। দেবী বিক্রমকে এটাই দেখায়। আর এইখানে আমরা দেখি ওই আজব রকমের সিম্বলটা যেটা রামুলুর ঘাড়ে ছিল, সেটা এখন এই কৃষ্ণার ঘাড়ের মধ্যে, যার মানে জিনিসটা এখন কৃষ্ণাকে পজেস করে নিয়েছে। কৃষ্ণার এমন অবস্থা দেখে বিক্রম, হারমন্তু, এসআই, ওই ফরেন্সিক ডক্টর তারা তার উপর নজর রাখতে শুরু করে। এই কৃষ্ণও সব আজব আজব রকমের কাণ্ড করছিল। এখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য বিক্রমরা প্ল্যান বানায় তারা তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে এখান থেকে নিয়ে যাবে। প্ল্যান মতো হারমন্তু ইঞ্জেকশন নিয়ে কৃষ্ণাকে লাগিয়ে দেয়, তাকে সেইখানে বেহুশ করে রাখে। অন্যদিকে আমরা সেই ভালো এবং মিউজিক টিচার বাসান্তিকে দেখি, যারা কিনা আজকে ঘরেই একজন একজনের সাথে গুটুরগু করছে। যখন তারা এখানে রোম্যান্স করছিল, তখনই বাইরে থেকে আজব রকম একটা শব্দ শুনতে পাই। কেউ একজন অনেক ভয়ানক গলায় গান গাচ্ছে। এত রাতে কী রকম কাণ্ড করছে এটা দেখার জন্য ভালো যখন বাইরে আসে, তখন দেখে এটা তো কৃষ্ণা। আর কৃষ্ণা এখানে ভালুকে ধরে অনেক খারাপভাবে মারধর করে বাসান্তিকে টানতে টানতে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। ভালো তাড়াতাড়ি বিক্রমদেরকে বিষয়টা গিয়ে বলতে শুরু করে যে ওই কৃষ্ণা কুদ থেকে এসে আজব রকমের করছিল, এমনকি আমাকে মারধর করে বাসান্তিকে টানতে টানতে নিয়ে গেছে। তখন আবার এসআইও এসে বিক্রমকে জানায় যে কৃষ্ণাকে যে আমরা বেহুশ করেছিলাম ডক্টর তার পরীক্ষা করার সময়, তখন সে হুট করে হুঁশে চলে আসে। এরপর ডক্টরের উপরে হামলা করে সেখান থেকে পালিয়ে এসেছিল। এসব জেনে বিক্রমরা সাথে সাথেই কৃষ্ণাকে ধরার জন্য বের হয়। সাথে তারা এটাও বুঝতে পারছে না যে এত তাড়াতাড়ি সে হুঁশে কীভাবে চলে আসলো। এদিকে বিক্রমরা তাকে তো খুঁজছে। অন্যদিকে আমরা দেখি কৃষ্ণা বাসান্তিকে একটা জায়গায় নিয়ে এসে তার শাড়ি টাড়ি খুলে তার সাথে আজবভাবে ওই রকম খারাপ কাজ করার চেষ্টা করছিল। তার কাণ্ড দেখে এইটুক তো বোঝা যায় তার যৌন ভাষণা যেন 3 গুণ বেড়ে গেছে। আগে থেকে তার মধ্যে বাসান্তিকে নিয়ে যৌন কামনাটা ছিল, এখন ওই জিনিসটা তার ঘাড়ে সুষুম্ন নার্ভে প্রবেশ করে তার সেই কামনাটাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এইখানে বাসান্তি এক পর্যায়ে কোনো রকম করে কৃষ্ণা থেকে ছুটে এদিক সেদিক পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে বিক্রমরা যখন তাদের খোঁজাখুঁজি করছে, তখন এইখানে এসে বিক্রম আবারও সেই পায়ের নপুরের শব্দ শুনতে পায়। তবে এটা শুধুমাত্র সেই শুনতে পাচ্ছিল, তার সাথে থাকা অন্য কেউই এটা শুনতে পাচ্ছে না। বিক্রম এই শব্দটা ফলো করতে করতে সামনের দিকে যায়। আর এভাবে ফলো করতে করতে তারা একদম গ্রামের ক্ষেতের মাঝখান বরাবর এসে পৌঁছে। ঠিক মাঝখানের এই জায়গায় কৃষ্ণা বড় একটা পাথর নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, আর পাথরের নিচে ছিল বাসান্তি। অর্থাৎ বোঝা যাচ্ছে এই পাথর চাপা দিয়ে মারতে চলেছে। যতক্ষণে বিক্রমরা দৌড়ে বাসান্তিকে বাঁচাতে যাবে, ততক্ষণে কৃষ্ণা তাকে শেষ করে দেয়। এরপর দৌড়ে সেখান থেকে কোথাও যেতে শুরু করে। বিক্রমরাও তাকে থামানোর জন্য তার পিছন পিছন ছুটে যায়, কিন্তু কৃষ্ণা এখানে নিজে নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়, ঠিক রামুলুর মতোই। এখানে কৃষ্ণা নিজেকে শেষ করে দেওয়ার পর বিক্রম নোটিস করে ওইখানে পড়ে থাকা হারিকেনের একটা পাত্রের ভিতর আজব রকমের কালো কিছু একটা ধোঁয়ার মতো এটা নড়াচড়া করছে। বিক্রম এটা নোটিস করেছিল যে এই জিনিসটা কৃষ্ণার শরীর থেকে বের হয়েছে। তো এর পরবর্তী সিনে বডিটাকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলে পোস্টমর্টম ডক্টর বিক্রমদের ওইটাই বলে যেটা রামুলুর কেসও বলেছিল, অর্থাৎ সুষুম্ন নার্ভের সেই ব্যাপারটা। কিছু একটা তাদের সুষুম্ন নার্ভে ঢুকে তাদের সেই নার্ভটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, ফলে তাদের মধ্যে থাকা সেই কামনাগুলো, যেমন যার যেটা আছে রাগ, যৌনতা, ওইগুলো 3 গুণ হয়ে যাচ্ছে। খবর পেয়ে বিক্রমের বসও এখানে তার সাথে দেখা করতে আসে। এসে বলতে শুরু করে ওই গুহার ভিতর থেকে যে কঙ্কালটা পাওয়া গেছিল, কথা মতো সেটা এক্সামিনেশন করে এখন পর্যন্ত যেটুক জানা গেছে কঙ্কালটা 1000 বছর পুরনো। এখন এখানে যা কিছু হচ্ছে বিক্রম, তোমাকে একা আমি এত বড় একটা রিস্কে ফেলতে পারবো না। ওই পাথর নিয়ে রিসার্চ যা হয়েছে অনেক হয়েছে, এবার তুমি ফিরে আসো।
বিক্রম বলে, নো স্যার, যেমনটা আমি মনে করছিলাম সবকিছু সায়েন্সের খেল, বিষয়টা একদমই তেমন না। সায়েন্স ছাড়াও ওই গ্রামে অন্য কিছু একটা রয়েছে, যেটা আমি নিজের চোখে নোটিস করেছি, আর এটার রহস্য বের করা না অবধি আমি এই গ্রাম ছাড়ছি না। যাই হোক, পরবর্তী দিন বিক্রম যখন আবারও তার তাঁবুর কাছে আসে, তখনই সেখানে দেবী এসে বিক্রমকে কিছু বলতে শুরু করে। তাকে এইসবের ব্যাপারে কিছু সাজেশন দেয়, বলে চাইলে তুমি এইসব কিছু যে গান থেকে শুরু হয়েছে ওই গান থেকে তদন্ত স্টার্ট করতে পারো, তখন নিশ্চয়ই গুড় অব্দি পৌঁছাতে পারবেই। এখন বিক্রমের ধারণা এইসব কিছু এখানে এই পাথরটা পড়ার ফলেই নিচে যে গুহাটা আছে এখান থেকে শুরু হয়েছে। তাই সে এবং দেবী মিলে আবার ওই গুহাটার ভিতর যায়। এবার গুহাটার দেওয়ালে সে ভালো মতো দেখতে শুরু করে, যেখানে দেখা যায় অনেক রকমের আদিম যুগের কিছু সিম্বল, কিছু লেখা, এই ধরনের জিনিসগুলো আঁকা ছিল। এরই সাথে সামনে আবার একটা দেওয়ালে একটা সার্কেলের মতো এই সিম্বলটা দেখে। এটা দেখে বিক্রম বলে, এরকমের একটা সিম্বল আমি এখানে অন্য কোথাও দেখেছি। একটু ভাবনা চিন্তা করতে তার মনে পড়ে ওই কনস্টেবল হারমন্তুর মেয়ে চিত্রা বিভিন্ন জিনিস নিয়ে ড্রয়িং বানানো তার পছন্দ ছিল, যার মধ্যে সে একদিন এই সিম্বলটার মতোই একটা ড্রয়িং বানিয়েছিল, যেটা সে বিক্রমকেও দেখিয়েছিল। ব্যাস, বিক্রমরা সাথে সাথে চিত্রার কাছে আসে, ওই ড্রয়িংটা বের করে সেটা দেখতে শুরু করে। তাকে জিজ্ঞাসা করে যে, চিত্রা, এই ড্রয়িংটা তুমি কোথায় দেখেছ? এই সিম্বলটা তুমি কোত্থেকে দেখে ড্রয়িং করেছ? চিত্রা বলে, আঙ্কেল, এটা আমি আমাদের পুরনো মন্দিরে দেখেছি। সাথে সাথে বিক্রম তাকে নিয়ে মন্দিরটাতে আসলে চিত্রাও উপরের দিকে আঙ্গুল দিয়ে তাকে দেখিয়ে দেয়, ও যে ওইটাই আমি এঁকেছি। এখানে মন্দিরের ভিতর উপরে সিলিংয়ের একটা পাথরের মধ্যে এই একই রকমের সিম্বলটা আঁকা ছিল, সাথে কিছু মন্ত্র লেখা। এগুলো বিক্রমের সব কিছুকে ভালো মতো দেখছিল, আর এখানে লেখা ওয়ার্ডগুলো পড়ার চেষ্টা করছিল, যার সাথে সাথে সিনে এখান থেকে আমাদের সেই পুরনো ঘটনাটিতে নিয়ে যায়, যেই ঘটনাটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অর্থাৎ ওই যে শিবজি অন্ধকোষ নামের একটা অসুরকে বধ করেছিল, ওই অসুরটার সাথে ফাইট করে তাকে মারার পর শিবজির কপাল থেকে ঘামের একটা ফোঁটা নিচে মাটিতে পড়ে, আর সেই ঘামের ফোঁটাটা অন্ধকোষুরের রক্তের উপর পড়তেই এটা আজব রকমের একটা পোকায় রূপ নেয়, যে পোকাটা পৃথিবীর সব জিনিসগুলোকে খেতে খেতে অনেক বড় আকার ধারণ করে। এমনকি সে এক পর্যায়ে এত বড় হয়ে যায়, এক পর্যায়ে পুরো পৃথিবী প্ল্যানেটটাকে সে খেতে চলেছিল। তখন ওই সময় সব দেবতারা মিলে সার্কেলভাবে দাঁড়িয়ে, অর্থাৎ গোলভাবে দাঁড়িয়ে সেই ক্রিয়েচারটার সাথে ফাইট করতে শুরু করে, সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে শুরু করে। আর যে সার্কেলে দাঁড়িয়ে সব দেবতারা এটার সাথে ফাইট করছিল, ওইটাই হচ্ছে সেই সিম্বলের সার্কেলটা। আর এইখানে আমরা এইটাও জানতে পারি, যেমন করে শিবজির মাথা থেকে ঘামের ফোঁটা পৃথিবীতে পড়েছিল, ঠিক ফাইটের সময় একই রকম করে ওই অন্ধকোষুর অসুরের থেকেও ঘামের একটা ফোঁটা পৃথিবীতে পড়েছিল, যে ফোঁটাটাও নিচে পড়তে অন্য আর একটা রূপ নেই। আর তার রূপ ছিল পৃথিবীতে থাকা নেগেটিভ এনার্জিগুলোকে খাওয়ার, সেগুলো শোষণ করার। আরও একটু পরিষ্কার করে বলতে গেলে, মানুষের মধ্যে যে নেগেটিভ ব্যাপারটা থাকে, অর্থাৎ রাগ, লোভ, ঘৃণা, যৌনতা, এর কাজ ছিল মানুষের শরীরের ভিতরে ঢুকে সেই ইচ্ছাটাকে আরও 3 গুণ বাড়িয়ে দেওয়া, অর্থাৎ এত পরিমাণ বাড়িয়ে দেওয়া যেটার বসে সে তার ইচ্ছাটা পূরণ করতে সবকিছু একেবারে সর্বনাশ করে ফেলতে পারে। আর এইভাবেই এই খারাপ ছায়াটার জন্মের পর থেকেই একে একে অনেক গ্রামকেই একদম সর্ববিনাশ করে ফেলে, অর্থাৎ মানুষের ভিতরে ঢুকে তাদের ইচ্ছেগুলোকে আরও 3 গুণ বাড়িয়ে দিয়ে আর কি। এইভাবে জিনিসটা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে অন্যজন, এভাবে মানুষদের ভিতরে প্রবেশ করতে করতে একদিন এটা একটা মেয়ের ভিতরে ঢোকে। মেয়েটির নাম ছিল যোগিনী। এখন এই যে খারাপ ছায়াটা যে মেয়েটার ভিতরে ঢুকেছিল, সেই যোগিনী মেয়েটা ছিল সবার থেকে আলাদা। তার ভিতরে এখন পর্যন্ত কোনো রকমের পাপ ছিল না, না ছিল কোনো লোভ, না ছিল কোনো কামনা। তাই এই খারাপ ছায়াটাও তার সেসব জিনিসগুলো বাড়িয়ে দিতে পারছিল না, কারণ তার ভিতরে কোনো পাপ নেই, সে বাড়াবে কি? ফলে সেই যোগিনীর শরীরের ভিতরে আটকা পড়ে যায়। এখন যোগিনীর গুরু একদিন সিম্বলটা দেখে সেটা চিনে ফেলে। গ্রামের বাকি সবাইকে এক জায়গায় করে এই ক্রিয়েচারের ব্যাপারে বলতে শুরু করে যে এটার ধরন এবং এটার কাজ কী রকম। এ শুধুমাত্র মানুষের ভিতরে থাকা পাপকে বাড়াতে পারবে, যাদের ভিতরে কোনো পাপ নেই তাদের কিছু করতে পারবে না। আর যতক্ষণ না সে মানুষকে দিয়ে তার কাজ করিয়ে নিতে না পারছে, অর্থাৎ তাণ্ডব চালাতে না পারে, ততক্ষণ তার শক্তিও বাড়ে না, ওই শরীরের ভিতরে সে আটকা থাকে। এখন এইসব জানার পর গ্রামবাসীরা এটা ধারণা করে, যদিও এখন যোগিনীর ভিতর কোনো পাপ নেই, কিন্তু পরবর্তীতে সে নিজের অজান্তে হলেও তো কোনো পাপ করে ফেলতে পারে। তখন যদি এই রাক্ষসটা সুযোগ পেয়ে যায়, তখন তো সেই যোগিনীর শরীর থেকেও বের হয়ে যেতে পারবে আর আমাদের গ্রামকে ধ্বংস করে দিবে। যোগিনীও এইসব জানার পর তার গ্রাম এবং গ্রামের মানুষের কথা চিন্তা করে সে একটা সিদ্ধান্ত নেয়, যেটা ছিল সে জীব সমাধি হয়ে যাবে, অর্থাৎ জীবন্ত দাফন হয়ে যাবে।
এটা হলে এই রাক্ষসটাও তার শরীরের সাথে সাথে দাফন হয়ে যাবে, মাটির নিচ থেকে আর বের হতে পারবে না। ইউগিনির কথা মতো গ্রামবাসীরা সবাই মিলে মাটির নিচে একটা গুহা তৈরি করে। এরপর ইউগিনিও কথা মতো গুহাটাতে গিয়ে থাকতে শুরু করে দেয়। আর এভাবে সে নিজ ইচ্ছাতেই ওইখানে দাফন হয়। জানি না কতদিন সে ওইখানে তার জীবন পার করেছিল। নিজেকে ত্যাগ দিয়ে ইউগিনি তার সাথে সাথে ওই রাক্ষসটাকেও ওই গুহাতে দাফন করে গ্রামবাসীদের বাঁচায়। এসব কিছু দেখাতে দেখাতে সিনও প্রেজেন্টে আসে। এদিকে গ্রামবাসীরা যখন এই বিষয়টা জানতে পারে যে বিক্রম তাদের পুরনো মন্দিরে প্রবেশ করেছে, তখন গ্রামবাসীরা সবাই মিলে তাকে মারার জন্য ছুটে আসে। বিক্রম তাদের শান্ত করায় আর সবকিছু বলার চেষ্টা করছে। বলে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের গ্রামের মেয়ে দেবীর থেকেও জিজ্ঞাসা করুন। কথা মতো এরা গ্রামের দেবী নামের মেয়েটাকে ডেকে পাঠালে এইখানে দেখা যায় এ কি, এ তো ওই দেবী না যার কথা বিক্রম বলছে, এ তো অন্য আরেকজন। বিক্রম বলে, আমি তো এই মেয়ের কথা বলছি না। গ্রামের সবাই বলে, এই গ্রামের দেবী নামের শুধুমাত্র একজনই আছে, আর সেটা হচ্ছে এ পূজারীর মেয়ে। বিক্রম রামুলুর মাকেও বলে, ওই দিন আপনি আমাদের সেখানে গেছিলেন না গরুর বাছুরটাকে নিয়ে? দেবী আমার পাশে দাঁড়িয়েছিল, আমি তার কথা বলছি। এইখানে রামুলুর মা বলে, বেটা কই, ওইখানে শুধু তো তুমি আর আমি ছিলাম, বাকি অন্য কেউ তো ছিল না। বিক্রম চিত্রার থেকেও জিজ্ঞাসা করে যে, দেবীকে তুমিও তো দেখেছ, আমরা তিনজনে মিলে তো একসাথে পুরো গ্রাম ঘুরেছিলাম, তাই না? চিত্রা বলে, হ্যাঁ আঙ্কেল, আমি দেখেছিলাম তো, দেবীকে তো আমি দেখেছিলাম। কিন্তু এখানে বিক্রমদের কথাই গ্রামের কেউই মানতে রাজি না, কারণ আসল সত্য এটাই, এখানে দেবী নামের শুধুমাত্র একজনই আছে। তখন এইখানে বিক্রমের মাথা একটু করে বাড়ি খায়। এই যে এতদিন ধরে সে যে দেবী নামের মেয়েটাকে দেখে আসছে, সেটা আসলে অন্য কেউ নয়, এটা ছিল ওই ইউগিনি, তার আত্মা, যে ইউগিনি রাক্ষসের হাত থেকে তার গ্রামকে বাঁচাতে নিজেকে দাফন করে দিয়েছিল। আর মূলত ইউগিনির আত্মায় বিক্রমকে রাস্তা দেখাচ্ছিল, যাতে করে সে গ্রামকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাতে পারে। বিক্রম এখানে আসার পর থেকেই যে নুপুরের শব্দটাও পাচ্ছিল, ওইটাও ইউগিনির আত্মারই। বিক্রমের থেকে এইসব শোনার পর গ্রামের যে স্বামীজি আছে সেও বলে, বিক্রম সত্যি বলছে, এই পাথরটা ঠিক ওই গুহাটার উপরে এসে পড়েছিল যেখানে ইউগিনি নিজেকে নিজে সমাধি দিয়েছিল। পাথরটা পড়ার ফলে মাটিতে একটা ছিদ্র হয়ে যায়। এখন গুহার ভিতরে যেহেতু ইউগিনি শরীরের সাথে রাক্ষসটা আটকা ছিল, পাথর পড়ার ফলে যে ছিদ্রটা তৈরি হয় ওইটা দিয়ে রাক্ষসটার ছায়াটা গুহা থেকে বেরিয়ে আসে, যার সাথে ইউগিনির আত্মাও গ্রামকে বাঁচানোর জন্য বেরিয়ে আসে। অর্থাৎ গুহার ভিতরে যে কঙ্কালটা পাওয়া গেছে না, সেটা ইউগিনিরই। এখন এই রাক্ষসের ছায়াটা বাইরে আসার পর থেকেই সে একজন একজনকে টার্গেট করে করে তাদের ঘাড়ে সুষুম্ন নার্ভে প্রবেশ করে তাদের ইচ্ছেকে 3 গুণ করে তুলে তাদেরকে দিয়ে তাণ্ডব চালাচ্ছে। এটা শুনে গ্রামবাসীরা সবাই তাড়াতাড়ি তাদের শরীর চেক করতে শুরু করে যে কোনো তাদের শরীরে ওই রকমের কোনো চিহ্ন দেখা যাচ্ছে কিনা, বর্তমানে ওই রাক্ষসটা কার শরীরের ভিতরে আছে। স্বামীজি বলে, এর থেকে বাঁচার একমাত্র সমাধান, রাক্ষসটা যার ভিতরে আছে যে কোনোভাবে হোক তাকে ধরে এনে জীব সমাধি দিয়ে দিতে হবে, অর্থাৎ জীবন্ত দাফন করে ফেলতে হবে। বিক্রম স্বামীজিকে বোঝায় যে এটা সঠিক সমাধান নয়, এমনটা করলে সে যে কোনো সময় আবার মাটির নিচ থেকে বের হয়ে যেতে পারে, না হয় 1 বছর, না হয় 100 বছর, না হয় 1000 বছর, যে কোনো সময়ই। এটা না করে আমাদের এই জিনিসটাকে কিভাবে একদম বিনাশ করে দেওয়া যায়, এটারই সমাধান বের করতে হবে। অন্যদিকে আমরা সারপাঞ্চের বউকে দেখতে পাই, আর এখানে দেখা যায় এই মহিলার ভিতরে আসলে ওই রাক্ষসের ছায়াটা ঢুকেছে। এখন এই মহিলার মধ্যে ছিল লোভ। তার কাছে যতই গহনাঘাটির টাকা পয়সা থাকুক না কেন, সব সময় তার নজর ছিল অন্যদের গহনার উপর। এখন এই রাক্ষসের ছায়াটা তার ভিতরে ঢুকে তার সেই লোভটাকে এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে, তার বাসার কাজের এক মেয়ের আঙ্গুলে একটা স্বর্ণের আংটি দেখে সে ওইটা নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে, এমনকি তার আঙ্গুল সহ ছিঁড়ে নিয়ে ফেলে একদম। মানে এসব রাক্ষসটাই করাচ্ছে। আর এই মহিলাকে দিয়েও সে তার কাজ করিয়ে নেওয়ার পর মহিলাটিকে নিজে নিজে একটা কূপে ঝাঁপ দিয়ে শেষ করিয়ে দেয়। তারপর সেই ছায়াটা সেখানে অন্য আরেকটা কাজের মহিলার ভিতরে ঢুকে যায়। দেখা যায় মহিলাটা সোজা তার বাসায় আসে। এই মহিলার কাহিনী ছিল তার কোনো সন্তান ছিল না, যার কারণে তার স্বামী অন্য আরেকটা বিয়ে করে তার ঘরে রাখতে শুরু করেছে। তাই তাদের উপর এর এত পরিমাণে রাগ, এখন সেই রাগ ওই রাক্ষসটা আরও দ্বিগুণ করে দিয়েছে। ফলে ইউ তার স্বামী এবং ওই মহিলাটিকে একেবারে জানে শেষ করে দেয়, এমনকি একটা বাচ্চা ছিল সেটাকেও। আর এদের মারার পর প্যাটার্ন অনুযায়ী এ নিজেকেও শেষ করে দেয়, অর্থাৎ রাক্ষসটাই করা আর কি। আর একে দিয়ে সব করানোর পর এই রাক্ষস এবার ঢুকে পড়েছে একটা কুকুরের গায়ে। আর এই কুকুরটাও মানুষের মতোই অলরেডি গ্রামের যতগুলো কুকুর আছে সবগুলোকে মেরে ফেলেছে, যারপর কুকুরটাও নিজেকে শেষ করে দেয়। আর রাক্ষসের ছায়াটা তার শরীর থেকে বের হয়ে এবার গ্রামের একজন পালোয়ানের ভিতরে ঢুকে পড়ে।
আর এই পালোয়ানের কাহিনী ছিল, সে চেয়েছিল তার একটা ছেলে সন্তান হোক, কিন্তু তার আছে একটা মেয়ে সন্তান। আর মেয়ে হওয়ায় তার জন্মের পর থেকেই তাকে সে তেমন একটা দেখতে পায় না। এখন সেই দেখতে না পারা এই রাক্ষসটা তার শরীরের ভিতরে ঢুকে কত গুণ যে বাড়িয়ে দিয়েছে তা তো আর বলতে হচ্ছে না। তাই এই পালোয়ানও তার মেয়েটাকে মারার জন্য ঘরে ছুটে যায়। এখন এটা জানতে পেরে গ্রামবাসীরা সবাই মেয়েটাকে বাঁচানোর জন্য ছুটে আসে। সবাই তার বাড়ির বাইরে এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এ তো ছিল আগে থেকে একজন পালোয়ান। উপর থেকেই রাক্ষস তার শরীরের ভিতরে ঢুকে তার শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে, তাই কেউ তার সামনে টিকতে পারছে না। বিক্রম এসে তার সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু সে বিক্রমকেও মেরে অবস্থা খারাপ করে দেয়। অনেকক্ষণ ধরে এইভাবে লড়াই করার পর অবশেষে গ্রামের সবাই মিলে একে মোটা একটা রশি দিয়ে বেঁধে ফেলে। স্বামীজি এসে বলে একে কাল পর্যন্ত এভাবে বেঁধে রাখতে হবে। কাল বিশেষ পুজো করে একে জীবন্ত দাফন করে ফেলতে হবে, তাহলে তার সাথে সাথে রাক্ষসের ছায়াটাও দাফন হয়ে যাবে। এরকম বলেই গ্রামের সবাই মিলে এই পালোয়ানটাকে বেঁধে রাখে। কিন্তু রাত হতে বিক্রম এদিকে হারমন্তুকে বলছিল, এইভাবে কাউকে শেষ করে দেওয়া এটা তো সমাধান না, এটা অনেক বড় একটা অন্যায় হবে। আমরা যদি আমাদের ভিতরের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারি, তাইলে ওই শয়তানটা আর কিছু করতে পারতো না। ওই পালোয়ানও যদি তার ইমোশনগুলো কন্ট্রোল করতে পারে, তাইলে তাইলে রাক্ষস তার ভিতরে আটকা পড়ে থাকবে, কিছু করতে পারবে না। এই বলেই বিক্রম ওই পালোয়ানকে বোঝানোর জন্য এবং তাকে শান্ত করার জন্য তার কাছে যেতে শুরু করলে এইখানে এসে দেখা যায় এই পালোয়ানকে যে জায়গায় বেঁধে রাখা হয়েছিল সে অলরেডি রশি ছিঁড়ে এখান থেকে পালিয়ে গেছে। বিক্রম, হারমন্তু এবং আরও কিছু গ্রামের লোকজন মিলে তাকে খুঁজতে শুরু করে দেয়। আর এই খোঁজাখুঁজির মধ্যেই হারমন্তু যখন এক পর্যায়ে পালোয়ানকে ধরতে যাচ্ছিল, দুঃখজনকভাবে পালোয়ান এখানে হারমন্তুকেও মেরে দেয়। এরপরে পালোয়ান তার মেয়েকেও শেষ করতে যাচ্ছিল কি তখনই এই জায়গায় সে কিছু একটা দেখে দাঁড়িয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে সকাল হয়। সকাল হতেই হারমন্তুর অন্তিম সংস্কারের কাজও শুরু হয়। হারমন্তুকে এভাবে হারিয়ে বিক্রম তার জন্য অনেক মন খারাপ করে, বিশেষ করে হারমন্তুর এই ছোট্ট মেয়ে চিত্রার জন্য। বিক্রম হারমন্তুর বাসাতে থেকে চিত্রার টেক কেয়ার করতে শুরু করে, তার বাবার কমতি তাকে অনুভব করতে দেয় না। এইভাবে কিছুদিন পার হয়ে যায়। ওই রাক্ষসের তাণ্ডব যেন হঠাৎ কোথাও গায়েব হয়ে গেছে। এরপর একদিন যখন বিক্রম চিত্রার চোল আশ্রে দিচ্ছিল, তখনই বিক্রম এখানে চিত্রার ঘাড়ে রাক্ষসের সেই সিম্বলটা দেখতে পায়, অর্থাৎ রাক্ষসটা চিত্রার ভিতরেই। ঘটনা হচ্ছে এটাই, যখন পালোয়ান হারমন্তুকে মারার পর তার বাসার দিকে যাচ্ছিল, তখন হারমন্তুদের ঘরের সামনে এসেই সে কিছু একটা দেখে দাঁড়িয়ে পড়ে। আর সে যেটা দেখেছিল ওইটা ছিল চিত্রাকে দেখেছিল। রাক্ষসটার নতুন আর একটা বড়ির প্রয়োজন ছিল, কারণ পালোয়ান অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তাই রাক্ষসের ছায়াটাও পালোয়ানকে মেরে দিয়ে তার থেকে বেরিয়ে সেখানে চিত্রাকে পেয়ে তার ভিতরে ঢুকে পড়ে। এখন চিত্রাও ছিল ছোট একটা মেয়ে, তার ভিতরে না আছে কোনো পাপ, না আছে কোনো ঘৃণা। তাই তার ভিতরে ওই রকমের কোনো ইমোশনই নেই যেটা রাক্ষসটা বাড়িয়ে দিতে পারবে। তাই রাক্ষসটাও তার শরীরের ভিতরে আটকা পড়ে যায়। এখন এটা জানতে পেরে বিক্রম ওই রাতেই চিত্রাকে নিয়ে তাড়াতাড়ি লুকিয়ে শহরের জন্য বের হয়ে যেতে শুরু করে, কারণ গ্রামবাসীরা জানলে তারা চিত্রাকে মেরে ফেলবে। কিন্তু তারপরও এদের পালিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসীরা দেখে নেয়, আর তারা সবাই মিলে বিক্রমের উপর এসে হামলা করে দেয়। বিক্রমকে মেরে ধরে তারা চিত্রাকে নিয়ে যায়। এদিকে ওই স্বামীজিও পুজো করতে শুরু করে দেয়। এসব করে তারা চিত্রাকে জীবন্ত দাফন করবে। অন্যদিকে বিক্রম বেহুশ হয়ে পড়ে আছে। তখনই গ্রামের সেই রক্ষক ইয়োগিনীর আত্মা এসে বিক্রমকে হুঁশে আনে, চিত্রাকে বাঁচানোর জন্য বলে। সাথে সাথে বিক্রমও সে পুজোর জায়গায় এসে সবার সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর এই ফাইটের এক পর্যায়ে বিক্রম এটা নোটিস করে ও রাক্ষসের ছায়াটার ঘণ্টার শব্দ একদমই সহ্য হয় না। বিক্রমের মনে পড়ে একদম শুরুতে রামুলু যখন তাকে মারছিল, তখন গরুর গলায় থাকা ঘণ্টার শব্দ পেয়ে সেখান থেকে পালিয়েছিল। ঠিক সেমভাবে ওই পালোয়ানু, সেও যখন ঘণ্টার শব্দ শুনে তখন একটু নরম হয়, আর সবাই মিলে তাকে আটকে ফেলেছিল। আর এখন চিত্রার সামনে যখন ঘণ্টা বাজানো হচ্ছিল, তখন সেও তার কান বন্ধ করে নিচ্ছে, অর্থাৎ রাক্ষসটাই করছে। এটা দেখে বিক্রম সবাইকে শান্ত করে হাতে অনেকগুলো ঘণ্টা নিয়ে চিত্রার সামনে গিয়ে সেগুলোর আওয়াজ করতে শুরু করে। আর এটা করাতে সেই রাক্ষসের ছায়াটা তার কাজ পূরণ করার আগে আগে চিত্রার শরীর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। বেরিয়ে এসে তাড়াতাড়ি সে আবারও ওই গুহার ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে, অর্থাৎ যেই গুহা থেকে সে বের হয়েছিল। এরপর স্বামীজিও ভালো মতো পুজো করে সেই গুহাটাকে আজীবনের জন্য একদম বন্ধ করে দেয়। গ্রামের সবাইও সিদ্ধান্ত নেয় তারা আর কেউই কোনোদিন এই গুহার আশেপাশে আসবে না। এইভাবে তারা রাক্ষসটাকে জব্দ করতে সফল হয়। পরদিন থেকে সবকিছু আবারও একদম নর্মাল। রামুলুর গরুটাকেও দেখা যায় অনেক ভালো পরিমাণেরই দুধ দিচ্ছিল। বিক্রমও সিদ্ধান্ত নেয় সে চিত্রাকে তার সাথে শহরে নিয়ে যাবে। তার কাছেই সে তার মেয়ের মতো করে তাকে লালন পালন করবে, কারণ বিক্রমেরও আপন বলতে কেউই নেই। গ্রামের বর্ডার পার হওয়ার সময় এখানে
বিক্রমরা আবার ওইখানে ইউগুনিকে দেখতে পায়, অর্থাৎ শেষবারের মতো তার থেকেও বিদায় নেয়। আর দেখতে দেখতে মুভিটাও এইখানে শেষ হয়। তো ভিডিও কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।